সকাল থেকেই ছট উৎসবের আবহে ভাসছে খড়গপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। সূর্য উপাসনার এই ঐতিহ্যবাহী উৎসবকে কেন্দ্র করে নদী, নালা, পুকুর ঘাট এবং জলাশয়গুলোয় ভিড় জমিয়েছেন হাজারো পুণ্যার্থী। আজ ভোর থেকেই শুরু হয়েছে ছট পুজোর পুণ্য স্নান ও অর্ঘ্য নিবেদনের আয়োজন। রেল শহর খড়গপুরে সাউথ সাইড ঘাট, পুরাতন বাজার ঘাট, মেদিনীপুর রোড সংলগ্ন জলাশয় সহ একাধিক জায়গায় সূর্য দেবতাকে প্রণাম জানাতে হাজির হন ভক্তরা। সূর্যোদয়ের আগে নদী ঘাটে জমে ওঠে উৎসবের আবহ। পুণ্যার্থীরা হাতে ফল, ফুল, দুধ ও নানা উপাচার দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা করেন পরিবারের মঙ্গল কামনায়। নারী, পুরুষ, ছোট বড় সকলে মিলিত অংশগ্রহণে যেন উৎসব মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তদের সঙ্গে সকালবেলা ঘাটে উপস্থিত হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি পুণ্যার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের শুভেচ্ছা জানান এবং উৎসবের আনন্দ ভাগ করে নেন। দিলীপ বাবু জানান, ছট কেবল ধর্মীয় আচার নয়, এটা আমাদের সংস্কৃতির প্রতীক, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে। পুণ্যার্থীদের ভিড় সামলাতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্থানীয় পুলিশ, সিভিল ডিফেন্স কর্মী এবং স্বেচ্ছাসেবীরা একসাথে কাজ করছেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ঘাটে ঘাটে মোতায়েন রয়েছে অ্যাম্বুলেন্স ও লাইফগার্ডও। খড়গপুর ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় যেমন হাওড়া, হুগলি, পুরুলিয়া, আসানসোল এবং উত্তরবঙ্গের নানা জায়গাতেও ছট পুজোর একই রকম দৃশ্য দেখা গেছে। সূর্যাস্তের সময় প্রথম অর্ঘ্য দিয়ে ভক্তরা আজ সূর্য দেবতাকে প্রণাম করবেন, আর আগামীকাল সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হবে দ্বিতীয় অর্ঘ্য। শেষ মুহূর্তে শেষ হবে এই 4 দিন ব্যাপী পবিত্র উৎসব। আজকের এই শুভ দিনে সূর্যদেবের কৃপায় সকলের জীবনে আলো, শান্তি ও সমৃদ্ধি কামনা করছে সংবাদ বাংলা। লাগু হলো এবং নির্বাচন কমিশন লাগু করলেন, এসআইআর লাগু হবে এটা নিয়ে কারো সন্দেহ ছিল না। যারা এখানে সন্দেহের বাতাবরণ তৈরি করেছিল বা বড় বড় ডায়লগ দিচ্ছে করতে দেবো না, তারা ভিতরেই যাবে, মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। এটা সাংবিধানিক ব্যবস্থা, সবার সহযোগিতা করা উচিত। দেশের সম্মানের ব্যাপার যাতে এসআইআর হয় এবং যারা সত্যি সত্যি দেশের নাগরিক তারা যেন ভোটার হিসাবে এখানে সরকার চয়ন করতে পারে, সেই ব্যবস্থা করা উচিত। এসআইআর শুরু হতে একদিকে যেমন বিজেপির মিষ্টি বিলি হচ্ছে বিভিন্ন দিকে এবং অন্যান্য দিকে দেখা যাচ্ছে হুমকি তৃণমূল নেতাদের। দেখুন, আমার মনে হয় না এটা নিয়ে খুব বিরাট কিছু উৎসব আনন্দ করা উচিত বা বিরোধিতা করা উচিত। সেন্সাস হয়, কেউ বিরোধিতা করে। আর টিএমসি হচ্ছে একটা দেশ বিরোধী পার্টি, দেশের স্বার্থে যা হবে তার বিরোধিতা করবে। এরা জিএসটির বিরোধিতা করেছে, এখন জিএসটির লাভ নিচ্ছে ওরা। ডিমনিটাইজেশনের বিরোধিতা করেছে, সিম্পল ডিমনিটাইজেশন হয়ে গেছে। 370 ধারার বিরোধিতা করেছিল, আমরা ফাটিয়ে দিয়েছি। কাশ্মীরকে নিয়ে ওরা চেঁচামেচি করে কিছু করতে পারেনি। 3 তালাক গেছে, সব বিরোধিতা করেছে এরা, কিন্তু লাইনে এসে গেছে। লাইনে আসবে না হলে বাইরে যাবে। এসআইআর শুরু হতে 235 জন আধিকারিকের বদলি, কিভাবে দেখবেন? মমতা ব্যানার্জি এটাই করেছেন, প্রতি 6 মাসে 8 মাসে একবার অফিসারদের চেঞ্জ করে দেন। তারা কিছু কাজ করে না, আর কিছু কাজও হয় না, বুঝতে বুঝতে সময় চলে। উনি ভাবছেন এটাকে নিজের মতো করে নেবেন, সেটা সম্ভব নয়। কারণ বিহারেতেও এই ধরনের যারা কর্মচারী বা বিএলও যারা অসহযোগিতা করেছে, গন্ডগোল করেছে আর এসআইআরে, তারা জেলে গেছে। পশ্চিমবাংলার সে ডিএম হোক বা বিএলও হোক, যদি গন্ডগোল করে নেতাদের কথায়, তাহলে সে জেলে যাবে, তার চাকরি যাবে। দাদা, প্রথম দিন থেকে এসআইআর নিয়ে মিথ্যাচার করেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, কি কি ডকুমেন্ট লাগবে সব পরিষ্কার হলো। পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হবে। নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখুন। আর অলরেডি ওরা বিরোধিতা করছে, একদিকে এসআইআর করতে দেবেন, এদিকে 5000 5,500 বিএলএ 2 এর নাম পাঠিয়ে দিচ্ছে ওরা। বিজেপি তার চেয়ে বেশি পাঠিয়েছে, 7,500। তার মানে কি, লোককে বোকা বানাচ্ছে, লোককে নয়। কিছু ওদের চামচা বেলচা যারা জেতায়, সে অবৈধ যারা নাগরিক, অবৈধ ভোটার, তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব হবে না। দাদা, কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আপনার মনে হয় যে এসআইআর বাধা দিলে কেন্দ্রীয় বাহিনী? না, আমার মনে হয় না। সাধারণ জনতা সহযোগিতা করে নিজের নিজের দায়িত্ব পালন করবেন, ফর্ম ফিল আপ করবেন, তারা নিজেদেরকে নাগরিক প্রমাণ করবেন। যারা অনাগরিক কিন্তু ঢুকে আছে, তাদেরকে সবাই মিলে আলাদা করবে। দাদা, শেষ প্রশ্ন, খড়গপুর আরামবাগে একটা বালি মাফিয়া নিয়ে কথা বলেছেন আরামবাগের ওখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি আশঙ্কা করতেন তিনি খুন হয়ে যেতে পারেন, বলবেন? না, হবেই তো। বালির বিরুদ্ধে, কয়লার বিরুদ্ধে বললে পাথরের বিরুদ্ধে খুন হয়ে যাওয়া সম্ভব না। সেই জন্য টিএমসির মধ্যে কেউ বলে না ভাগ নিয়ে নাও, পুলিশও কিছু বিরোধিতা করে না। সরকারের তার সুরক্ষা দেওয়া উচিত। বাংলার বকেয়া না মেটালে ফের দিল্লিতে মেগা ধর্নার ডাক তৃণমূলের। ধর্না দিতে সারা জীবন চলে যাবে, আর কিছু করতে পারবেন না টিএমসি লোকেরা। ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মাথা ব্যথা। চলো চলো, টিএমসি আর ভাঙড় এটা নতুন কিছু না, গোষ্ঠীদ্বন্দ্বটাই স্বাভাবিক। খড়গপুরে যে ম্যাপিং তা হচ্ছে 35% মাত্র।
সারা মানে জেলাতে জেলাতে একদম 65% ম্যাপিং হয়েছে। দেখুন, খড়গপুরের মতো কিছু টাউন আছে যেখানে কসমোপলিটন বিভিন্ন জায়গার লোকেরা এসে থাকে। তো এই ব্যাপারে এটা বেশি সিরিয়াসলি খড়গপুরে করা উচিত, কারণ রেল নগরী, এখানে আইআইটি আছে, এয়ারপোর্ট আছে, এখানে রেলে এত বড় গুরুত্বপূর্ণ জায়গা, সরকারি আরো অনেক প্রতিষ্ঠান আছে, সেখানে বিদেশিরা এসে গন্ডগোল করে বা ঢুকে থাকে, একটা চিন্তার বিষয়। কেন খড়গপুরকে বিশেষ নজর দিয়ে এখানে এসআইআর হওয়া উচিত। ম্যাপিং যদি না মেলে এটা চিন্তার বিষয়। 100 দিনের কাজ চালুর নির্দেশ, অভিষেক ব্যানার্জি কালকে লিখিতে বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরো এটা একটা শোচনীয় হার। শুধু তাই নয়, এই রায় বাংলার মানুষের ঐতিহাসিক জয় বলেও যাই হোক, কেন্দ্র সরকার তার দায়িত্ব সব রাজ্যের জন্য পালন করে, এরা লাফালাফি করে নাম নেওয়ার চেষ্টা করছে। আমি পূজা, আপনারা দেখছেন সংবাদ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।
ঝাড়গ্রাম জেলায় ঘূর্ণিঝড় মন্থার আতঙ্কে এখন দুশ্চিন্তায় দিন কাটছে ধান চাষিদের। ফলনের মুখে এসে প্রকৃতির এই অস্থিরতায় ক্ষতির আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের। অক্টোবরের শেষের দিকে এসে ঝাড়গ্রামের সাকরাইল, নায়াগ্রাম ও গোপীবল্লভপুর ব্লকে মাঠ জুড়ে সোনালী ধানের শীষে ভরে উঠেছে গ্রামাঞ্চল। কিন্তু এরই মধ্যে আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড় মন্থার পূর্বাভাসে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে চাষিদের মধ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাতাসের গতি বাড়তে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই চাষিদের সতর্ক করা হয়েছে। যতটা সম্ভব দ্রুত পাকা ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে এবং নিচু জমিতে জল বেরোনোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। চাষিরা এখন প্রার্থনা করছেন আবহাওয়া যেন সহায় হয় আর তাদের পরিশ্রমের ফসল যেন ঘরে তোলা যায় সুরক্ষিতভাবে। প্রকৃতির এই অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে ঝাড়গ্রামের কৃষকেরা এখন শুধু চান তাদের সোনালী ফসল যেন না ঝরে যায় ঘূর্ণিঝড়ের ঝাপটায়। এমন আরও খবরের জন্য সঙ্গে থাকুন সংবাদ বাংলার সঙ্গে। আমরা তো টিভিতে শুনছি ঝড় আসছে, আর আমাদের তো পুরো ধান পাকেনি। চাষিদের মানুষদের জানো কীরকম হবে কী নিয়ে অবস্থায়, আমরা তো ভয়ে আছি, আতঙ্কা রয়েছি, ধার ভার নিয়েছি, চাষ করেছি। আর ঝড়টা কী হবে কী নিয়ে কোন দিকে যাবে কী হবে আমরা তো বুঝতে পারিনি, আমাদের ভয় লাগছে। ধানের কি একটা বিশাল ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, বিশাল ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, কতটা আতঙ্কে রয়েছে? অনেকটা আতঙ্কে রয়েছি, আমরা তো ভয়ে কিছু করতে পারছি না। এই তো মেঘলা অবস্থা দেখাতে কী হবে কী নেই। আচ্ছা, প্রশাসন থেকে কি ব্যবস্থা আগে থেকে নেওয়া? ব্যবস্থা আগে কিছু নেবে না কি করবে আমরা তো জানিনি, আমরা ভয়ে আছি কি যাই। আচ্ছা, কি নাম আপনার? রাধা গোবিন্দ সিং। লাগছে আর কি, যদি এসে যায় ঝড় হাওয়া তাহলে তো বিশাল ক্ষতি হয়ে যাবে। ধান তো অলরেডি পেকে গেছে, কিছু ধান ফুটছে, তাতে মানে চাষির প্রচুর ক্ষতি হয়ে যাবে। সব মেঘলা ওয়েদার তো হয়ে গেছে। হ্যাঁ, ধার দেনাতে চাষ করেছিল, কিভাবে পরিশোধ করতে তো পারবে না মনে হচ্ছে যে অবস্থা। ঝড় বৃষ্টি আসলে কীরকম ফসলের ক্ষতি হতে পারে? ধান তো প্রায় যেগুলো পেকে গেছে শুয়ে যাবে, এগুলো তো ফসল পাওয়াই যাবে না মনে হচ্ছে। আর যেগুলা থোড় অবস্থাতে আছে সেগুলোরও প্রচুর ক্ষতি হবে। কতটা তাহলে আতঙ্ক ভয় কাজ? সবাই আতঙ্কেই আছে যে কি হবে। কি নাম আপনার? শিশির দাস।
কি যে হবে। বেটাকে টিভি দেখাবেন। নন্দুদা কোথায় গেছিলে? আমিও খাবো, যাচ্ছি। রেডি করে রাখো খাবার। আসেটে ঝড় ঝড় হবে। মানবতার মূর্ত প্রতীক হয়ে আবারও নজির স্থাপন করলেন মালদা জেলার গাজলের দুই সমাজসেবী রাজু সিং ও প্রসেনজিৎ সাহা। অসহায় এক অন্ধ বৃদ্ধা মহিলার জীবনে তারা যেন আলো জ্বেলে দিলেন। গাজলের পাঁচপাড়া এলাকার নীলপুকুর অঞ্চলে বসবাস করেন বিমলা লোহার নামে এক অন্ধ বৃদ্ধা, যিনি বহু বছর ধরে দারিদ্র্য ও কষ্টের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। বিমলা লোহার জন্ম থেকেই দৃষ্টি হারিয়েছেন। বর্তমানে তার বয়স প্রায় 70 বছর। স্বামীও প্রৌঢ়, তিনিও শারীরিকভাবে দুর্বল।
দুজনেই এক ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকেন, যার ছাদ দিয়ে বৃষ্টি নামলে জল পড়ে। ঘরের চারপাশে মাটির দেওয়াল প্রায় ভেঙে পড়েছে। কোনো রকমে ত্রিপল টাঙিয়ে তারা বৃষ্টির হাত থেকে নিজেদের রক্ষা করেন। জীবিকার জন্য বিমলা লোহার তার স্বামীর পিঠে হাত রেখে গাজলের বিভিন্ন এলাকায় ঘুরে ভিক্ষা করে অন্য সংস্থান করেন। তাদের একমাত্র ছেলে অন্য রাজ্যে শ্রমিকের কাজ করেন। নিজের সংসারের টানা পোড়েনের কারণে তিনি বাবা মাকে নিয়মিত দেখাশোনা করতে পারেন না। ফলে এই বৃদ্ধ দম্পতি প্রায় একাকী ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন। এই খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সমাজসেবী রাজু সিং। তিনি বিলম্ব না করে রবিবার রাতে নিজে নিমপুকুর এলাকায় ছুটে যান। বাড়ি পৌঁছে পরিস্থিতি দেখে তার চক্ষু চড়ক হয়ে যায়। ঘরের ভেতরে প্রবল দারিদ্র্যের চিত্র, ভাঙা চৌকি, ফাটা চাউনি, আর কোনো রকমে বেঁচে থাকার সংগ্রাম। সঙ্গে থাকা সমাজসেবক প্রসেনজিৎ সাহা ও অন্যান্য সহযোগীদের নিয়ে রাজু সিং সেখানে বিমলা লোহার দম্পতির হাতে 5 মাসের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। চাল, ডাল, তেল, আলু, নুন সহ প্রায় সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য ওই বৃদ্ধা দম্পতির হাতে তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, রাজু সিং পরিদর্শন করেই ঘোষণা করেন, এই বৃদ্ধা মা ও তার স্বামীর জন্য একটি পাকা ঘর এবং একটি বাথরুম নির্মাণের ব্যবস্থা আমি নিজে করব। মানবতার সেবা করাই আমাদের প্রথম দায়িত্ব। এই ঘোষণায় খুশির অশ্রু ঝরে পড়ে বিমলা লোহার চোখের কোণে। তিনি আবেগ ভরে বলেন, আমার তো আর চোখে আলো নেই, কিন্তু আজ মনে হচ্ছে কেউ আমাদের কথা ভাবছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। এই আলোই আমার সবকিছু। এলাকার বাসিন্দারাও এই মানবিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ। তারা জানান, রাজু সিং ও প্রসেনজিৎ সাহার মতো মানুষ থাকলে সমাজে এখনো আশা বেঁচে থাকে। আজকের এই কাজ শুধু দান নয়, এটি এক মানবিক দৃষ্টান্ত। গাজল ও আশেপাশের এলাকায় রাজু সিং দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজে যুক্ত। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর্থিকভাবে দুর্বল পরিবারকে সাহায্য করা, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে নানা উদ্যোগ নেওয়া, এইসব কাজের মাধ্যমে তিনি এলাকায় এক পরিচিত মুখ। প্রসেনজিৎ সাহাও সমাজসেবার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছেন। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো, সমাজে এখনো এমন মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে মানবতার পাশে দাঁড়ান। বিমলা লোহার দম্পতির জীবনে রাজু সিং ও প্রসেনজিৎ সাহা যেন আশার নতুন আলো জ্বালিয়ে দিলেন। কষ্ট মানে দারুণ কষ্ট হয়ে যাচ্ছে বাবা, কি করবো ঠাকুর, কি করবো। সরকারি সহযোগিতা পান? সরকার থেকে পাইনি বাবা, কিছু পাচ্ছেন না? না। বয়স্ক ভাতা? না রে বাবা, কিছু পাই না বাবা। আমার ছেলে আছে। আজকে আপনি এখানে কে আসছিলেন? ছেলে আছে, তাই ছেলের লোক আসছিল। নাম কি ওনার? না, রাজু সিং। ছেলে কি বললেন? উনি কি বললেন? ছেলে আমার রাজু সিং কি বললেন? আনেছে, অনেক কিছু নিয়ে আনেছে বাবা। চাল, ডাল, যা তেল বেল যা আছে সব দিল বাবা রাজু সিং বাবা। ঘরের কথা কি বললেন? ঘরের কথা করে দিবে। এনাদের একটা নাম আছে বিমলা লোহরা। বিমলা লোহরা। বিমলা লোহরা, হ্যাঁ। কি বললেন উনি? বললো সহযোগিতা করলো, অনেক কিছু সমাজে সাহায্য করলো। আপনি কিভাবে কালেকশন করে বেড়াচ্ছি? ভিক্ষা করে? হ্যাঁ, ভিক্ষা করে যাচ্ছি বাবা। আপনি কিভাবে থাকছেন? কি করা যাবে? কোথায় আছে? উপরে তিরপল আছে। প্রতিদিন সুবিধা করলো অনেক কিছু, কিন্তু যাই হোক বহুত উপকার করলো। কি কি সমস্যা রয়েছে? আমাকে খুব ভালো লাগলো। সরকারি পরিষেবা পান কিছু? না, পাইনি বাবা। বাথরুম নাই বাবা, বাথরুম। কি এসেছিল এখানে আজকে? আজকে রাজুদা এসেছিল আমাদের নিমপুকুর সড়ক আন্দরে দুটো অসহায় লোক আছে, ওরা খুবই গরিব, ওরা চেয়ে চেয়ে খায়, অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না। ওদের কঠিন সমস্যা, মানে বাড়ি ঘরের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, এদিকে বাথরুমের সমস্যা, কিচ্ছু নাই ওদের। ঘর বাড়ি পুড়ে গেছিল এর আগে, তখন আধার কার্ড, ভোটার কার্ড, মানে রেশন কার্ড যা কিছু ছিল সব পুড়ে গিয়েছে। ওই জন্য ওই কারণে মানে ডকুমেন্টস নাই, ওই কারণে তারা কিছু সাহায্য পায় না সরকার থেকে। তো আজকে রাজুদা এসেছেন, 3 মাসের খাবার দাবার দিয়ে গেছেন, চাল ডাল
আলু তেল যা যাবতীয় জিনিস অনেক কিছু দিয়ে গেছেন, অথচ আবার ঘর বাড়িও করে দিবেন, বাথরুমও করে দিবেন এই বলে। আমি নাম হচ্ছে মনামুদি মনোমুদি এসেছি এবং গাজল নিমপুকুর 2 এদের অঞ্চল। আমি সাংবাদিকের মাধ্যমে আমি জানতে পাই আমাদের গাজলের মধ্যে পাঁচপাড়া এবং নিমপুকুরে এখানে খুব অসহায় মানুষ এবং তিনি অন্ধ, ইনারা দুজন এবং ভিক্ষা করে দরিদ্র পরিবার খায় এবং রাস্তাঘাটে একদম এমন পরিস্থিতিভাবেই করে লোকে দৌড়া যে একদম পুরোভাবেই করে। এবং তখন আমাকে সাংবাদিকরা বলে, তখন আমি একদিন এসে দেখি সত্যি খুবই অসহায় এবং আমার বলতে খুব খারাপ লাগছে। এবং গাজলের মধ্যে এই ধরনের যে এই মানুষরা যে রয়েছেন আমি কল্পনা করতে পারছি না। কেন আজকে কিছুদিনের মধ্যে দুর্গাপুজো কালী পূজা হলো এবং অনাহারে না খেয়েও এরা দিন পার করছেন। সরকারি থেকে কোনো সুখ সুবিধা তারা আজও অবধি পায়নি। তাই আমি এসে নিজের চোখে ওনাদের বাড়িঘর এনাদেরকে দেখে আমার খুবই খারাপ লাগছে। তাই আমি এনাদেরকে 1 টিন তেল এবং 60 কিলো চাল এবং যাবতীয় যা আছে বাজারঘাট সম্পূর্ণ আমি করে দিয়ে গেলাম এবং 3 মাসের খাবার এদেরকে আমি দিয়ে গেলাম। আগামী দিনে আমি রিসেন্ট এনাদের যে বাড়ির পরিস্থিতি একদম, এই বাড়ি আমি 15 দিনের মধ্যে আমি এনাদের বাড়ি একটা আমি করে দেবো। এবং জল কাদার মধ্যে এনারা ঘুমাতে পারে না, থাকতে পারে না, প্রচুর জল পড়ে। আমি বিশিষ্ট সমাজসেবী, আমার নাম রাজু সিং, আমার বাড়ি হচ্ছে গাজল করলাভেটা। আমার নাম ঠিক আছে, এটা এখন রেখে দেন, এটা সরাসরি প্রচুর কাদা মাদা এই হয় না, ও জল পড়ে এবং খুব কষ্টতে ওনারা দিন পার করতে, এই তো ঠিক আছে। আপনাদের জন্য আমি এসেছি এবং কিছু আপনাদের খাবার টাবার নিয়ে এইটা তুলে দেন বস্তাটা। এই আমি 3-4 মাসের খাবার তুলে দিয়ে গেলাম, তেল 1 টিন, চাল দিলাম, জিরা মিরা যাবতীয় যা বাজার আপনাদের লাগে আমি দিয়ে গেলাম। কিছুদিনের মধ্যে আপনাদের যে বাড়িটা যেভাবে অসহায়ভাবে আপনারা মানে রয়েছে এবং এই বাড়িটা আমি কিছুদিনের মধ্যে আমি ঠিকঠাক করে দেবো, টিনের যে আপনাদের বাড়িটা আমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ডেটটা এডিট করে পাঠাতে একটু। নামটা কি মনে আপনি করেন? কোনো ভাতা মাতা কোনো কিছু এটা পায় না, না তো সব পুড়ে গেছে ওগুলা, এখনো তোমরা কোনো কিছু মানে বের করা হয় না আপনাদের? আপনার ছেলে মেয়ে কেউ আছে? ছেলে কত বড়? আপনি চোখে কি দেখতে পান? আপনি দেখতে পান না? কি দেখো
সেদিন দিনের ভিডিওটা নিয়েছিলাম আমি। নিয়েছিল সেদিন? আবহাওয়াবিদদের পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার প্রভাব আজ বিকেলের পর থেকেই স্পষ্টভাবে দেখা দিতে শুরু করেছে রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে। বিকেল গড়াতেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইছে দমকা হাওয়া। এর ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আশঙ্কা। কোলাঘাট, দেউলিয়া, পাঁশকুড়া, মেচেতা এবং তমলুক এইসব এলাকায় বৃষ্টির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনাও ঘটেছে। অনেক জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে রাস্তায়। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তমলুকের মেলাহাইত গ্রামে। জানা গিয়েছে, স্থানীয় একটি মেলার জন্য তমলুক পাঁশকুড়া রাজ্য সড়কের ওপর বাঁশের তোরণ বাঁধা হয়েছিল। বিকেলের দিকে আকস্মিক দমকা হাওয়ায় তোরণটি ভেঙে পড়ে ব্যস্ত রাজ্য সড়কের ওপর। ফলস্বরূপ মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় তীব্র যানজট। দীর্ঘক্ষণ আটকে পড়ে বেশ কিছু বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। স্থানীয় মানুষজন এবং দোকানদাররা মিলে দ্রুত বাসের কাঠামো সরানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় তমলুক থানার পুলিশ। তাদের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই যান চলাচল আংশিকভাবে স্বাভাবিক হয়। তবে তোরণ ভেঙে পড়ায় মেলার কয়েকটি অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানির খবর নেই। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলা দল ও বিদ্যুৎ দপ্তরকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং করে সাধারণ মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টা জুড়ে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতি আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলছে। আবহাওয়া নিয়ে উদ্বেগের মধ্যেই সাধারণ মানুষ ও প্রশাসনের একমাত্র লক্ষ্য ক্ষয়ক্ষতি রোধ ও নিরাপত্তা বজায় রাখা। হচ্ছে মেলাহাইত আকল্লা বাজারের উপরে ল্যাম্পপোস্ট যে লাইটের যে তোরণ থাকে সেই তোরণটা ভেঙে গেছে। বিরাট মাসের যে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়কের উপরে আর পুরো রাস্তা জাম হয়ে গেছে। তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক। লাইট গেট পড়েছে, পুরো হাকালা রোডের উপরে লাইট গেট পড়ে গেছে, পুরো গাড়ির জাম হয়ে গেছে। দেখুন ইলেকট্রিক লাইট গেট, যেটা এই যে বহু লোক মিলে কাজ করছে, সব খোলাখুলি রাস্তা ফাঁকা করার চেষ্টা করছে। দোকান থেকে একটা দেখো পুরো গাড়ির জাম লেগে গেছে।
রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় এক যুবক স্নান করতে গিয়ে দেখতে পান গ্রামের পাশের একটি পুকুরে ভেসে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা ও ভিড়। জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা সেই যুবক প্রথমে আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। এরপর এলাকার লোকজন ছুটে যান ঘটনাস্থলে। দেখতে দেখতে পুকুর পাড়ে জড়ো হয়ে যায় শতাধিক মানুষ। কেউ কেউ মোবাইলে খবরের ছবি তুলতে থাকেন, আবার কেউ পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়ারি থানার পুলিশ। দীর্ঘ প্রায় 1 ঘন্টার চেষ্টায় দেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শিমল মান্ডি, বয়স আনুমানিক 28 বছর, বাড়ি কুসুমপুর পঞ্চায়েতে ছোট ডাইনমারি এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গেছে মৃত ব্যক্তি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন এবং গত 2 দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবারের দাবি। তবে কিভাবে এই মৃত্যু ঘটেছে তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হতে পারে, আবার অনেকে সন্দেহ প্রকাশ করছেন অন্য কোনো অস্বাভাবিক ঘটনার সম্ভাবনা নিয়ে। পুলিশ সূত্রে জানা গেছে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কেশিয়ারি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। এলাকার মানুষ এখনো ঘটনায় শোকাহত ও আতঙ্কিত। গ্রামের প্রবীণ বাসিন্দাদের কথায়, আমাদের এলাকায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এক যুবকের এই রহস্যজনক মৃত্যু ঘিরে একের পর এক প্রশ্ন উঠছে কুসুমপুর জুড়ে। মৃত্যুর আসল কারণ কি? দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো অন্ধকার রহস্য লুকিয়ে আছে তা সময় বলবে। সংবাদ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। ছিল ভোর থেকে 3টার দিকে বাড়ি থেকে বেরিয়ে এসছে না কোনো সমস্যা হয়েছিল? বাড়িতে সমস্যা বিষ খেতে লাগে। আচ্ছা, হাসপাতাল থেকে দূর আরো নিয়ে আনি ঘরকে নিয়ে আনি ঘর পাড়িতে কাল। আজকে জানতে পেলেন কিভাবে এখানে যে কে গায়ে ধুইছিল আসছিল শুনতে করে আইছি। মেরেছে না কি মনে করছে? কম নেই জানবো কি বেরেন্টো খারাপ তো রাত্রে তো। কাল রাত থেকে বেরিয়ে এসেছিল? রাত্রে খোঁজাখুঁজি করেছিলেন আপনারা? হ্যাঁ, খুঁজে। থানায় কোনো অভিযোগ জানিয়েছেন? না না, জানি ভোরে বাড়াইছে। আপনার হাসি সরা আলে হানা খাদান লে দৌড়েছে আবার এমনি এলে বাস স্ট্যান্ড ধরে খাদান করলে ইয়া নোয়া খাদান হল কথা ভাগি লাগে দিদি আর দেখতে পাও না কত না তার কাটি কজন সুদীপ এটা হয়ে গেছে। হ্যাঁ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগ উঠেছে। হাসপাতালে ঢুকে তাণ্ডব। অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর এবং 5 লক্ষ টাকা চাওয়ার অভিযোগে উত্তাল হাসপাতাল চত্বর। জানা গিয়েছে গতকাল গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভা তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা INTTUCর জেলা সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে অশান্তি সৃষ্টি করেন। অভিযোগ, ডিউটিতে থাকা কর্মী শাহিম বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে মারধর করা হয়। এরপর সেই শ্রমিক নেতা নাকি হাসপাতালে অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের পরিচালনাকারী দিল্লির একটি সংস্থার কাছে 5 লক্ষ টাকা দাবি করেন।
টাকা না দিলে প্রশাসনের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ। বর্তমানে ওই সংস্থার অধীনে হাসপাতালে 135 জন গ্রুপ ডি কর্মী কাজ করছেন, যাদের মধ্যে প্রায় 50 জন মহিলা। চলতি বছরের অগাস্ট মাসে সংস্থাটি এই দায়িত্ব নেয়। ঘটনার পর আজ সকালে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে মহিলা ও পুরুষ কর্মীরা বিক্ষোভ দেখান। তাদের দাবি, আরজিকর হাসপাতালের ঘটনার ক্ষত এখনো শুকোয়নি। এর মধ্যে ফের নতুন আতঙ্ক। আমরা ডিউটি করতে ভয় পাচ্ছি, নিরাপত্তা কোথায়? অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত বোস। তার দাবি, সমস্ত অভিযোগই ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা মিথ্যা কথা, এ ধরনের ঘটনা নয়। তো নিজেই স্টাফ আছে, শুনেছি গেছে, যারা কাজ করবে না, না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে, হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না, এটাই যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আসে, জন্য এটা বলছে। গতকালকে রাত্রের হামলা কি বলবেন আপনারা, কিভাবে দেখছেন? আমরা তো সকালবেলা আমি ডিউটিতে আসলাম, আমি আর আমার আরেকটা সুপারভাইজার দিদি আছে, আমরা যখন এসে শুনলাম তো এমনিতেই হচ্ছে আরজি করে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে তো আমরা এমনিতে আতঙ্কে আছি যে হাসপাতালে কাজ করা নিয়ে যদি ছেলেদেরই এখানে সুরক্ষা না থাকে তো মেয়েদের কি সেফটি? মেয়েদের কোনো সেফটি নেই। তো একজন তৃণমূলের লোক এসে নাকি এরকম করেছে মদ্যপ অবস্থায় রাত্রেবেলা, তো কোনো সিকিউরিটি নেই, কোনো কিছু নেই। যাই হোক, হ্যাঁ একদম আতঙ্কে আছি। জয়ন্ত বোস নাকি শুনছি, টিএমসির একজন নেতা, কাউন্সিলর নাকি। কাজ করা তো একদম অসম্ভব হয়ে যাচ্ছে। যদি আমাদের সেফটি ঠিকমতো না দেয় তো আমাদেরকে হাসপাতালে হয়তো স্ট্রাইকও করতে হতে পারে। নন্দিতা পাল। সত্যি আমরা খুব টিএমসির নেতা মাননীয় মুখ্যমন্ত্রী খুবই ভালো মানুষ, কিন্তু ওনার যে সমস্ত যে লোকজন আছে তারা কেউ ভালো নয়। আজকে হাসপাতালে আরজি করে এত বড় ঘটনা ঘটার পরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা হাসপাতালে আমরা নিরাপত্তা পাচ্ছি না। আমরা এই যে গ্রুপ ডিরা ডিউটি করছি, রাত্রে ব্লাড দিতে যাচ্ছি, রাত্রে আউটডোরটা ফাঁকা থাকে ওই জায়গাটা। আজকে যদি কেউ আমাদের আজকে যে ঘটনাটা ঘটলো, দ্বিতীয়ত আরেকজনের ঘটনাটা ঘটতে পারে, তাহলে এই বিষয়ে যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব। ঘটনা আমরা শুনতে পেলাম সকালবেলা, যাই হোক আমার নাইট ডিউটি ছিল, আমি সেদিন ছিলাম না, কিন্তু পরের দিন আমি নাইটে এসে শুনলাম যে এরকম আমাদের সুপারভাইজারকে মারধর করা হয়েছে এবং থ্রেট করা হয়েছে। জয়ন্ত বোস, ওটা তৃণমূলেরই একজন কেউ হবে, উনি নিজেই পরিচয় দিয়েছেন আমি তৃণমূলের কাউন্সিল। হ্যাঁ আমরা হাজবেন্ড থানায় জানিয়েছি, হ্যাঁ আমরা কর্তৃপক্ষকেও জানানো হয়েছে, সবাইকে আমরা জানিয়েছি। তো এরপরে যদি আমাদের যদি এইরকম নিরাপত্তা আমরা না পাই তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলন যাবো এবং হাসপাতাল একদম পুরো স্ট্রাইক করে দেবো। কতজন মহিলা রয়েছে? আমরা মোটামুটি মহিলা এখানে 50-60 জন আছে। আপনার নাম? রত্না রায়। কি অভিযোগ আপনার? অভিযোগ, গত রাত্রে রাত প্রায় 1টার নাগাদ ডিউটি চলাকালীন 4টা ছেলে এসে গেটে প্রথমত বাড়ি মারে জোরে জোরে, দিয়ে আমি গেট খুললাম, খুলে ওরা ঢুকে প্রথমত আমার আর দুজনের মোবাইলটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে থ্রেট করতে লাগে, কে তোমরা? আমি বললাম যে আমি স্টাফ এখানকার। যে কী পদে আছো? আমি বললাম সুপারভাইজার। বলছে এখান থেকে বেরা, এসব ভুলভাল তোরা সব এখানে করছি ও করছি, উল্টো পুল্টো থ্রেট করলো, দিয়ে ওকেও অনেক চাপ দিয়েছে। তারপরে আমি বললাম যে যা বলার কালকে বলবেন, এখন এত রাত্রে এই অবস্থা, কিন্তু ও বলছে যে না তোমার বস কে আছে তাকে ডাকো। তখন আমি মানবতাকে ডেকেছি। কারা ছিল ওরা নিজের পরিচয় বলছে খালি জয়ন্ত বোস। ওরা বলছে, একজন বলেছে কাউন্সিলরের হাজব্যান্ড, আর একজন আইনটিটিউসির ভাইস প্রেসিডেন্ট তৃণমূল টিএমসি পার্টি। নাম বলেছিল? জয়ন্ত বোস। আর একটা কী নাম জানাচ্ছি? জয়ন্ত বোসটা হচ্ছে কাউন্সিলরের হাজব্যান্ড। আর এমনি কোনো দল করে? আইনটিটিউসি প্রেসিডেন্ট আছে, টিএমসি পার্টি করে। কি বলেছিল এসে? দলের নাম ভাঙিয়ে কি বলেছিল? না দলের নাম ভাঙিয়ে ওগুলো আমাকে বলেনি কিছু। মানবদার সঙ্গে দেখা করেছিল, মানবদা বলতে। কি বলেছিল? কত টাকা চেয়েছিল? না ওগুলো টাকার পয়সা আমাকে বলেনি। আপনার নাম? আমার নাম ফাহিম বিশ্বাস। কেন দাদা এই মারধর করা হলো? এইটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে না। ঘটনাটা ঘটেছে রাত প্রায় 1:30টার দিকে। ওরা 4 জন, সম্ভবত 4-5 জন রাতেবেলা হঠাৎ এসে অফিসে ধাক্কাধাক্কি করে ঢুকে আমাদের যারা সুপারভাইজার ছিল আরও তাদেরকে
কিল ঘুষি মারধর চালায় এবং ফোন কেড়ে নেয় এবং 5 লক্ষ টাকার ওরা দাবি করে যে আমাদের 5 লাখ টাকা লাগবে, না হলে এই কোম্পানিকে বিজনেস করতে দিব না। এখানে জয়ন্ত বোস ছিল, জয়ন্ত বোস আরও ওর সঙ্গে তৃণমূলের কিছু একটা আছে হয়তো, তৃণমূল কাউন্সিলর যিনি আছেন ওনার হাজব্যান্ড এবং তৃণমূলের শ্রমিক সভাপতি এরকম কিছু একটা আছে। আমরা চাইছি এটার উপযুক্ত ব্যবস্থা হোক। নিরাপত্তার অভাব বলতে হ্যাঁ রাতে ঢুকলো বলতে আমাদের তো হসপিটালের সিকিউরিটি থাকে নর্মাল, তার সঙ্গে পুলিশ ফাঁড়িরও কিছু পুলিশ থাকে অন ডিউটি রাতে। তো আমরা যা জানতে পারি যে পুলিশের প্রচেষ্টায় পুলিশ গেটটা খোলে তখন ওরা ঢোকে, তো একটু তো নিরাপত্তার অভাব আছেই, একদমই আছে। আমার নাম মনোজ বিশ্বাস। থানাতে কমপ্লেন হয়েছে, আমি আর্মার কোম্পানির সুপারভাইজার। অভিযোগ গত রাত্রি 1টা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে 4 জন, জয়ন্ত বোস নামে টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে মানে রাত্রি 1টা নাগাদ মানে দরজাতে বাড়ি মেরে মানে দরজা খুলেছে। যখন আমরা দরজা খুললাম তখন মানে ঢুকে আমাদেরকে ঠেট করে আমাদেরকে গলা ধরে মানে মারধর করেছে। মারধর করে বলছে যে 5 লাখ টাকা মানে কোম্পানির কাছ থেকে মানে আমাদেরকে বলছে কোম্পানির কাছে 5 লাখ টাকা দাবি করেছে, 5 লাখ টাকা দাবি করেছে, এটাই বলেছে। আর তারপরে এটাই বলছে। তারপরে তো আমাদেরকে আর কিছু বলেনি, আমরা কিছু বলিনি। তারপরে আমাদেরকে মানে হ্যাঁ থানাতে করেছি, মারধর করে গলা ধরেছে। হ্যাঁ মদ্যপ অবস্থায়। সেটা আমরা বলতে পারবো না, আমরা তো নাইটে আমরা তো অফিসে ছিলাম, সেটা আমরা এইভাবে একজন ঢুকে গেল হাসপাতাল ক্যাম্পাসে, মারধর করলো, নিরাপত্তার কি অভাব বোধ করছেন? আতঙ্কে আছেন? হ্যাঁ আমরা তো আতঙ্কে আছি। নিরাপত্তার জন্য কিন্তু আমরা একটু আতঙ্কে আছি আমরা এখনও আতঙ্কে আছি। কারণ এরকমভাবে যদি থ্রেট করে রাত্রেবেলা এসে আমাদের কত মানে ডিউটি করা যাবে না, ভাবে ডিউটি করা যাবে। অবশ্যই পাবো, কেন পাবো না? এরকম করে থ্রেট করলে তো আমরা অবশ্যই পাবো ভয় করতে। কি বলেছিল আপনাদেরকে? থ্রেট কি দিয়েছিল? 5 লক্ষ টাকার মানে চাইছে ওরা টিএমসির মানে বলছে টিএমসির মানে টিএমসির নেতা যাই হোক। আর ওনার বউ বলছে ওনার বউ নাকি কাউন্সিলর, মানে এটাই বলছে। হ্যাঁ এটাই। আমার নাম বিশ্বজিৎ সিংহ। গ্রুপ, আমি আর্মার কোম্পানির মানে গ্রুপ ডি কোম্পানিতে আছি। গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড, তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন, এই দাদাগিরি, গুন্ডাগিরির বিরুদ্ধে। আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে 5 লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না। আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি, আমরা প্রতিনিয়ত দেখেছি, এখনো আরজি কর আমরা ভুলে যাইনি। আরজি কলে যে নৃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে। এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল, গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয়, ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গর্জে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। এবং সাধারণ মানুষকে আমরা বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসে একটি ভোট দেওয়া মানে আমাদের
মা বোনেদের খুন হওয়া, ধর্ষণ হওয়া, মা বোনেদের অসম্মান হওয়া, আজকে বিভিন্ন চাকরিগত যারা আধিকারিক আছে তাদের অসম্মান, তাদের উপরে অত্যাচার, আজকে সাধারণ বেকার খেটে খাওয়া যারা যুবক আছে তাদেরকে প্রতিনিয়ত বেকার হওয়া, সার্বিকভাবে মমতা ব্যানার্জির সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ এবং তার উপরে গুন্ডাগিরি, দাদাগিরি, লম্পটগিরি, আজকে এত অত্যাচার চলছে। তো তারই বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সোচ্চার হয়ে বলছে এই তৃণমূল কংগ্রেসের সরকারকে 2026-এ কিন্তু সরিয়ে আগামী দিন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এক ঘন্টা ধরে আটকে রাখা ছিল, দিয়ে আমাকে লাস্টে ফোন করেছিল 2:45-এ, দিয়ে তারপরে আমি আরে স্লোগান দাও একটা। আরে তোমার আওয়াজ আসছে গো। তোমাকে ডাকি দাও, আমাকে ডাকো, ডাকো তুমি বলে দাও। এদিকে আসো, এদিকে কেন জবাব দাও, জবাব দাও। যাচ্ছে, ঢুকে যাচ্ছে বলে আমাদেরকে মারা হলো কেন অন ডিউটিতে? এটা জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আগামী দিনে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা স্ট্রাইকে বসবো। আমরা আগামী দিনে যদি জয়ন্ত বোসকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা সমস্ত স্টাফ স্ট্রাইকে বসবো। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। ওই যাকে মেজ ওই ছেলেটা কই? এদিকে এদিকে না, ব্যাকলাইট হচ্ছে। ব্যাকলাইট কেন হবে? খুব প্রবলেম হচ্ছে। গলা ধরেছে, গলা ধরেছে। আরে দেখাও এখানে গলায় লেগেছে, দেখুন। হাত দিয়ে তোমায় নিজে, তুমি হাত দিয়ে খালি আদর করো। এসো না, হাত এত হাত ভালো করে ছবি টান টান ফেটে গেছে, কলার ধরেছে। তুমি ওদিকে তাকে দেখাও না। মালদার গাজলে রাজনৈতিক উত্তাপ। উত্তর মালদা বিজেপির সাংগঠনিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই সভা থেকেই বিজেপিতে যোগ দিলেন একাধিক তৃণমূল কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। শনিবার মালদার গাজলে বিজেপির সংবর্ধনা সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো। গঙ্গারামপুরে সভা শেষ করে সরাসরি গাজলে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর মালদা জেলা বিজেপির সভাপতি প্রতাপ সিং সহ জেলা নেতৃত্ব। এই দিন এই সভা থেকেই গাজল বিধানসভা কেন্দ্রের একাধিক তৃণমূল কর্মী, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য বিজেপিতে যোগ দেন। উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং এর হাতে তারা তুলে নেন বিজেপির পতাকা। উত্তর মালদার বিজেপি সভাপতি প্রতাপ সিং বলেন, আজ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যরা বিজেপিতে যোগ দিলেন। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, এবার বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার গড়বে। বিজেপির এই জয়যাত্রাকে আর কেউ আটকাতে পারবে না। সভা মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে একের পর এক তোপ ডেকে বলেন শুভেন্দু অধিকারী, বাংলায় দুর্নীতি, কাটমানি ও বেকারত্বের বিরুদ্ধে মানুষ এখন পরিবর্তনের দিকে তাকিয়ে। তিনি দাবি করেন, বাংলার মানুষ এবার প্রকৃত উন্নয়নের সরকার চায়, আর সেই সরকার হবে বিজেপির নেতৃত্বে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আজ মালদার মানুষ বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন, কারণ তারা বুঝেছেন তৃণমূল আর বাংলার উন্নয়ন করতে পারবে না। বিজেপি আসলেই এই রাজ্য বাঁচাবে। অন্যদিকে এই যোগদান নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তিনি দাবি করেছেন, যারা বিজেপিতে যোগ দিয়েছে তারা প্রকৃত তৃণমূল কর্মী নয়। তৃণমূলের পক্ষ থেকে একে বিজেপির সাজানো নাটক বলেই কটাক্ষ করা হয়েছে। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, যারা যোগদান করেছে তারা তৃণমূলের কেউ নয়। বিজেপির নিজের লোককেই তৃণমূল বলে সাজিয়ে যোগদান করিয়েছে। গাজলে তৃণমূল যথেষ্ট শক্তিশালী। সব মিলিয়ে গাজলের এই সভা ঘিরে কার্যত রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। একদিকে বিজেপির দাবি তাদের শক্তি প্রতিনিয়ত বাড়ছে, অন্যদিকে তৃণমূলের অভিযোগ এটা বিজেপির প্রচারমূলক নাটক। তবে গাজলের এই রাজনৈতিক যোগদান নিয়ে এখন সরগরম মালদা জেলা জুড়ে। রাজনৈতিক পাল্টাপাল্টি দাবি ও পাল্টা অভিযোগের মধ্যে গাজলের এই সভা স্পষ্ট করে দিচ্ছে 2026-এর দিকে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়তে চলেছে। সংবাদ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। টিএমসিতে ছিলাম, প্রাক্তন পঞ্চায়েত সমিতি, এখন আমি বিজেপিতে যোগদান করলাম। কেন বিজেপিতে আসতে? এখন আর ভালো লাগছে না, অনেক দুর্নীতি, অনেক কিছু কি, এর জন্যে আমি সঠিক যেখানে এসছি, এখন আমি মনে করছি সঠিক জায়গায় আসলাম। আমি ছেড়েই দিলাম, আমার ভালো লাগলো না, এর জন্য ছেড়ে দিলাম। লক্ষণ হাসদা, পূর্ব রানীপুর। এখানে প্রথমত প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিল। কিছু মানুষকে ওরা মাঝপথে মারধর করে হসপিটালাইজ করে দিয়েছে, আর তারাও যেমন জয়েন করেছে, আমরা প্রতীকী এখানে করালাম। তার সঙ্গে আমাদের গত যে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রে বহুজন সমাজ পার্টির প্রার্থী সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যা, গ্রাম পঞ্চায়েতের সদস্যা, তারাও আজকে আমাদের আর শুভেন্দুদার অনুপ্রেরণায়, সুকান্তদার অনুপ্রেরণায় ভারতীয় জনতা পার্টিতে তারা পতাকা গ্রহণ করে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করে। মানুষ মোটামুটি ঠিক করে